আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হয় একটি অসাধারণ সিরিজ, যার নাম হলো বিলিয়নার্স বাংকার। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার সিরিজ। একবার ভাবুন তো, যদি ভবিষ্যতে আমাদের পুরো পৃথিবী পারমাণবিক বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যায় আর পৃথিবীতে ছড়িয়ে পড়ে রেডিয়েশনের মতো বিষাক্ত গ্যাস, যেখানে নিঃশ্বাস নিলে মৃত্যু নিশ্চিত, আর এর ফলে মারা যায় পৃথিবীর সমস্ত গরিব মানুষেরা। কারণ পুরো পৃথিবীতে যেই ধনী মানুষেরা ছিল, তারা সবাই মিলে তাদের সমস্ত টাকা পয়সা দিয়ে পৃথিবী ধ্বংসের আগেই মাটির নিচে এমন একটি অদ্ভুত শহর তৈরি করে ফেলে, যেখানে পৃথিবীর মতোই সবকিছু ছিল। তবে সেই শহরটি অবস্থিত ছিল পানির তলদেশের একদম মাটির নিচে। তাই পৃথিবীর সমস্ত ধনী মানুষেরা সেখানে নিশ্চিন্তে বসবাস করতে শুরু করে। কিন্তু পৃথিবীর নিয়মের বাইরে গিয়ে কোনো জায়গায় সার্ভাইভ করাটা কি এতটাই সহজ? কারণ মানুষের তো বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত খাবার পানির প্রয়োজন আছে। তাই পরবর্তীতে তাদের সঙ্গে কি ঘটেছিল? তারা সবাই কি এই মাটির নিচের অদ্ভুত শহরে বেঁচে থাকতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ সিরিজটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক মাটির নিচের অদ্ভুত এক শহরের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ম্যাক্স নামক একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা এখানে অ্যানি নামক একটি বাচ্চার সঙ্গে খেলছিল। অ্যানি আর ম্যাক্স আসলে অনেক ভালো বন্ধু, আর ছোটবেলা থেকেই তারা দুজনকে খুবই পছন্দ করে। তাছাড়া তারা দুজনই অনেক ধনী পরিবারের ছিল, তাই তাদের বন্ধুত্ব নিয়ে তাদের পরিবারের কারোর কোনো সমস্যা ছিল না। তারা দুজন ছোটবেলা থেকে লেখাপড়া সহ সবকিছু একসাথেই করেছে। আর যখন তারা বড় হয়ে গিয়েছে, তখন এক পর্যায়ে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। এভাবে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে একদিন রাতের বেলা প্রচণ্ড বৃষ্টির সময় ম্যাক্স অ্যানিকে সাথে নিয়ে তাদের একজন বন্ধুর বার্থডেতে যাচ্ছিল। কিন্তু সেই সময় ম্যাক্স ড্রিঙ্কস করেছিল, তাই সে কিছুক্ষণের মধ্যেই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে তাদের গাড়িটি সোজা এসে একটি গাছের মধ্যে ঢুকে যায়। এতে করে সেখানে বিশাল বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটে। আর এই অ্যাক্সিডেন্টে ম্যাক্স তো কোনো মতে বেঁচে যায়, কিন্তু এখানে মারা যায় অ্যানি, যার কারণে পরবর্তীতে ম্যাক্সের প্রায় 3 বছরের জেল হয়ে যায়। এরপর ম্যাক্সকে এমন একটি জেলখানাতে নিয়ে যাওয়া হয়, যেখানে মূলত দুর্বলদের প্রতি করা হয় নানা রকমের অত্যাচার। তবে ম্যাক্স যেহেতু এই ধরনের পরিবেশের সাথে অভ্যস্ত ছিল না, তাই প্রথম এখানে তার অনেক সমস্যা হচ্ছিল। তাই ম্যাক্স তখন টাকা দিয়ে এখানকার প্রত্যেকটি কয়েদিকে কিনে নিত, যাতে করে অন্যান্য সাধারণ কয়েদিদের মতো সে অত্যাচারিত না হয়। কিন্তু ধীরে ধীরে ম্যাক্স এটা রিয়েলাইজ করতে পারে যে তার জীবনের অতিরিক্ত বিলাসিতাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদের টাকা থাকার কারণে সে কখনোই নিজে থেকে কোনো কিছুই করেনি, সবকিছু সে টাকার মাধ্যমেই করিয়েছে। তার মানে টাকা ছাড়া তো তার জীবনের কোনো অস্তিত্বই নেই। তো ম্যাক্স যখন এই বিষয়টি রিয়েলাইজ করতে পারে, তখন সে সেখানকার কয়েদিদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। আর এতে করে দেখা যায় যে আস্তে আস্তে সেই কয়েদিরা তার উপরও টর্চার শুরু করে। তারা ম্যাক্সের উপর বাকিদের মতোই অত্যাচার করতে থাকে। আর এক পর্যায়ে তো এই অত্যাচারের মাত্রা এতটাই বেশি বেড়ে যায় যে একদিন তো সেখানকার কয়েদিরা ম্যাক্সকে ওয়াশিং মেশিনের মধ্যে বন্ধ করে দেয়। এরপর প্রায় অনেক সময় পর যখন ম্যাক্সকে বের করা হয়, তখন ম্যাক্সের কাছে মনে হচ্ছিল যে আজকে হয়তো সে মারাই যাবে। কিন্তু পরক্ষণেই সে রিয়েলাইজ করতে পারে যে তার উপর আজকে এত টর্চার হওয়ার পরও তার কোনো ব্যথাই অনুভব হচ্ছে না। এখানে থাকতে থাকতে সবকিছু যেন তার শরীরে সয়ে গিয়েছে। এটা বুঝতে পেরে ম্যাক্স অনেক খুশি হয়। আর ম্যাক্স এখানে রিয়েলাইজ করতে পারে যে যদি তাকে সত্যি বাস্তব জীবনে টিকে থাকতে হয়, তাহলে তাকে কোনো ভীতু মানুষ হয়ে নয়, বরং তাকে বাঁচতে হবে একজন সত্যিকারের সাহসী পুরুষ মানুষের মতো। এসব কিছু চিন্তা করতে করতে ম্যাক্স ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে ফেলতে থাকে, যাতে করে পরবর্তীতে এখানকার কোনো কয়েদি আর তার গায়ে হাত দেওয়ার সাহস না পায়। সে প্রতিনিয়ত ট্রেনিং করতে থাকে। এতে করে খুবই অল্প দিনের মধ্যেই ম্যাক্স অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর তার ফাইটিং স্কিলও বেশ ভালো হয়ে যায়। ম্যাক্স তখন আস্তে আস্তে কারাগারের বিভিন্ন ফাইটিং ম্যাচে পার্টিসিপেট করতে শুরু করে। আর আস্তে আস্তে তার ফাইটিং স্কিল এতটাই ভালো হয়ে যায় যে তার সঙ্গে কেউ আর সহজে লড়াই করতে চায় না। তো এইভাবে দেখতে দেখতে প্রায় 3 বছর সময় পার হয়ে যায়। আর বর্তমানে ম্যাক্স এই কারাগারে অনেক ফেমাস হয়ে গিয়েছে। সবাই ম্যাক্সকে কারাগারের সবচাইতে ভালো ফাইটার হিসেবে চেনে। তবে যেহেতু এখন তার এই কারাগারে আসার 3 বছর সময় পার হয়ে গিয়েছে, তাই ম্যাক্সের সাজা এখন সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। আর আজকে ছিল ম্যাক্সের কারাগার থেকে বের হওয়ার দিন। তাই সবাই এখানে খুব সুন্দরভাবে সেলিব্রেট করে ম্যাক্সকে বিদায় জানায়। ম্যাক্স তখন খুশিমনি কারাগারের বাহিরে আসে। আর বাহিরে তার জন্য অপেক্ষা করছিল তার বাবা জেমস। তবে জেমস এখানে ম্যাক্সকে বলে, আমরা এখন আমাদের বাড়িতে ফিরব না, বরং আমাদেরকে ফিরতে হবে একটি স্পেশাল জায়গাতে। কারণ এই 3 বছরে পৃথিবীর অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গাতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়েছে। এমনকি শোনা যাচ্ছে এখন পুরো বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হবে।
এতে ধ্বংস হয়ে যাবে আমাদের পুরো পৃথিবী। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষেরা এই ব্যাপারটি সম্পর্কে জানে না। কিন্তু জেমস যেহেতু অনেক ধনী একজন মানুষ ছিল, তাই দেশের সমস্ত সিক্রেট খবরাখবর তার কাছে থাকে। আর আপাতত শুধুমাত্র দেশের ধনী মানুষেরা পৃথিবী ধ্বংসের এই খবরটি জানে যে আর মাত্র কয়েকদিনের মধ্যে পুরো পৃথিবী ধ্বংস হতে চলেছে। তাই সমস্ত ধনী মানুষেরা মিলে পৃথিবীর মাটির গভীরে এমন একটি বাংকার তৈরি করেছে যেখানে শুধুমাত্র সমস্ত ধনী মানুষেরা তাদের পরিবারকে নিয়ে আশ্রয় নিচ্ছে। আর সেই বাংকারে সমস্ত কিছু রয়েছে, তাই তাদের কারোর কোনো থাকা খাওয়ার সমস্যা হবে না। সেখানেও তারা বিলাসবহুলভাবে বাঁচতে পারবে। সেই সাথে তারা পৃথিবী ধ্বংসের হাত থেকেও বাঁচবে। এমনকি তারা সেই বাংকারের নিচে থেকেই পৃথিবী ধ্বংসের সবকিছু দেখতে পারবে। জেমসের এসব কথা শুনে ম্যাক্স তো বিশ্বাসই করতে পারছিল না যে 3 বছরে পৃথিবীর পরিস্থিতি এমন হয়ে গিয়েছে। তো জেমস তখন তাদের একটি সিক্রেট হেলিকপ্টারের মাধ্যমে তার ছেলে ম্যাক্সকে নিয়ে সেই গোপন বাংকারটির উদ্দেশ্যে যাচ্ছিল, যেটা কিনা পৃথিবীর মাটির নিচে তৈরি। তো কিছুক্ষণ পর জেমস দেখতে পায় যে সেই বাংকারটি তো শুধুমাত্র মূলত মাটির নিচেই নয়, বরং এটা বিশাল বড় একটি নদীর একদম গভীরে তৈরি। আর এই বাংকারটিকে এত বেশি গভীরে তৈরির একটি কারণ ছিল, যখন পুরো বিশ্বে পারমাণবিক যুদ্ধ শুরু হবে তখন সেই যুদ্ধের আজও এই বাংকার পর্যন্ত পৌঁছতে পারবে না। ফলে এখানে আশ্রয় নেওয়া সমস্ত মানুষেরা বেঁচে যাবে। জেমস তখন ম্যাক্সকে একটি অত্যাধুনিক এলিভেটরের মাধ্যমে পানির নিচের অনেক গভীর একটি জায়গাতে নিয়ে যাচ্ছিল। জায়গাটি এত বেশি গভীর ছিল যে এলিভেটরের মাধ্যমে সেখানে পৌঁছতে অনেক সময় লাগছিল। তো ফাইনালি সেই বাংকারের কাছে পৌঁছে যাওয়ার পর সেই বাংকারে প্রবেশ করার আগে ম্যাক্স এবং জেমসের কাছে মোবাইল সহ অন্যান্য যে সমস্ত ডিভাইস ছিল সেগুলো সেখানকার একটি জায়গাতে জমা নেওয়া হয়। এরপর তাদেরকে সেখানকার স্পেশাল একটি ইউনিফর্ম দেয়া হয় এবং তাদের হাতে একটি হেলথ ডিভাইস লাগিয়ে দেয়া হয়। তবে ম্যাক্স এখানে আর দেরি না করে সোজা তার মা এবং তার দাদির কাছে চলে যায়, কারণ অনেকদিন যাবৎ তাদের সঙ্গে দেখা হয়নি। ম্যাক্সের মা এখানে ম্যাক্সকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর জেমস তখন ম্যাক্সকে পুরো বাংকারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এই বাংকারে তাদের মতোই আরো অনেক ধনী পরিবারের মানুষেরা আশ্রয় নিয়েছে, যাদের মধ্যে ম্যাক্স এখানে অ্যানির পরিবারকেও দেখতে পায়, যে কিনা তার জন্যই মারা গিয়েছিল। ম্যাক্স তখন অ্যানির বাবাকে দেখতে পেয়ে দ্রুত তার কাছে যায়। এরপর সে মন থেকে তার কাছে ক্ষমা চাইতে থাকে। অ্যানির বাবা তখন ম্যাক্সকে সান্ত্বনা দেয়, আর সে তাকে জানায় যে সে তাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছে। এরপর অ্যানির বাবা ম্যাক্স এবং তার পরিবারকে আজকে তাদের সঙ্গে ডিনারের জন্য ইনভাইট করে। আর সেদিন রাতের বেলায় এই দুই পরিবার অনেকদিন পর একসাথে ডিনার করতে বসে। তাই আজকে এখানে দুই পরিবারই অনেক খুশি ছিল। কিন্তু এখানে আমরা অ্যানির বোন অ্যানাকে দেখতে পাই। অ্যানা এখন পর্যন্ত ম্যাক্সের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে তার বোন অ্যানিকে ভীষণ ভালোবাসত। তাই সে তার চোখের সামনে ম্যাক্সকে সহ্যই করতে পারছিল না। তবে এমন সময় সেখানে কেসি নামক একজন মহিলা আসে, আর তার সঙ্গে তার একটি টিম ছিল। মূলত এই কেসি ছিল এই পুরো বাংকারটির মালিক। ধনী মানুষেরা তাকে টাকা দিয়ে বাংকারের বিভিন্ন সিট বুক করেছে। তো কেসি এখানে সকলের সাথে তার প্রত্যেকটি মেম্বারকে পরিচয় করিয়ে দেয়। আর সে এখানে সকলকে উদ্দেশ্য করে বলে, এখানে আপনারা যারা যারা রয়েছেন আপনারা সবাই সত্যিই অনেক বেশি ভাগ্যবান, কারণ আপনারা এই জায়গাতে থাকার সুযোগ পেয়েছেন। অনেক বেশি ধনী মানুষ না হলে এই জায়গাতে বুকিং করে থাকাটা কখনোই সম্ভব ছিল না। তাই আপনারাও হয়তো পারমাণবিক যুদ্ধে পৃথিবী ধ্বংসের সময় মারা যেতে পারতেন, কিন্তু আমার এই বাংকারের জন্য আপনারা বেঁচে যাবেন। সেই সাথে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরও আপনারা নিশ্চিন্তে এখানে সার্ভাইভ করতে পারবেন। কেসের কথার সঙ্গে সবাই এখানে একমত হয়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে অ্যানা একটি জায়গাতে ব্যায়াম করছিল। এমন সময় তার কাছে ম্যাক্স আসে, আর ম্যাক্স এখানে মন থেকে তার কাছে ক্ষমা চায় এবং সে তাকে বলে, তুমি বিশ্বাস করো অ্যানা, তোমরা অ্যানিকে যতটুকু ভালোবাসো আমিও তাকে ঠিক ততটাই ভালোবাসি। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, বড় হয়ে একে অপরকে ভালোবেসেছি। তাই আমি কি কখনোই ইচ্ছে করে চাইব যে আমার ভালোবাসার মানুষ আমার জীবন থেকে চলে যাক? সেদিনের সমস্ত ঘটনায় একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপরও আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইছি, কারণ আমার জন্যই তুমি তোমার বোনকে হারিয়েছ। কিন্তু আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? এরপর ম্যাক্স তাকে আরো বলে, আমার কাছে তোমার বোনের শেষ একটি স্মৃতি আছে। এই বলে সে অ্যানাকে অ্যানির সেই ফোনটি দেয়, যেটা অ্যাক্সিডেন্টের পরবর্তী সময় থেকে ম্যাক্সের কাছেই ছিল। অ্যানা তখন ম্যাক্সকে আর কোনো কিছু না বলে তার বোন অ্যানির ফোনটি নিয়ে তার রুমে চলে যায়। এরপর সে তার বোনের ফোনটি চেক করে দেখতে থাকে, যেখানে অ্যানি এবং ম্যাক্সের সুন্দর কিছু মুহূর্তের ভিডিও ছিল। তো অ্যানা এখানে এই ভিডিওগুলোই দেখছিল, কিন্তু ঠিক তখনই পুরো বাংকারের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায়। সম্পূর্ণ বাংকার একদম কেঁপে ওঠে। সেই সাথে বাংকারের ইলেকট্রিসিটিতেও সমস্যা দেখা দিতে থাকে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে রয়েছে একটু আলাদা এক্সাইটমেন্ট।
তবে সেই এক্সাইটমেন্ট হোক আরও বেশি স্মার্ট আর সেফ, যেখানে খেলাটা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ এনজয় করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার অনুমান কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ এবং রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এটা শুধুমাত্র শুরু। আসল জিনিসটি পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। আর অবশ্যই প্রোমোকোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরও চমক। সবাই তখন দৌড়ে বাইরে চলে আসে, আর তারা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে যে তাদের বাংকারের সার্ফেসের উপরে বিশাল বড় একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে বাংকারটি এত বেশি ভয়ানকভাবে কেঁপে উঠেছে। তাই সেখানকার একটি মাইক্রোফোনে সকলের উদ্দেশ্যে বলা হয় যে সবাই যেন উপর থেকে বাংকারের নিচের সার্ফেসে চলে আসে, সেখানে গেলে তারা আরও বেশি সুরক্ষিত থাকতে পারবে। এদিকে অ্যানা তার পরিবারের লোকদেরকে খুঁজতে গিয়ে দেখতে পায় যে তার বাবা অনেক বড় একটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, কিন্তু ম্যাক্স এবং জেমস তার বাবাকে অনেক কষ্ট করে সেই জায়গা থেকে বের করে এনেছে। তো এবার তারা কোনো মতে সেই জায়গা থেকে সোজা নিচের ফ্লোরে চলে আসে, যেটা কিনা মূলত ছিল সেফ জোন। আর সেখানে অনেকগুলো মনিটর ছিল, যেগুলোর মাধ্যমে বাহিরের পরিস্থিতি সম্পর্কে জানা যাবে। তো সবাই এই সেফ জোনে চলে আসার পর কেসি তখন সকলের সামনে এসে দাঁড়ায়, আর সে সবাইকে উদ্দেশ্য করে বলে, সর্বপ্রথমেই পারমাণবিক যুদ্ধের খবর আমাদের এজেন্সি থেকেই বলা হয়েছিল এবং আমাদের তথ্য পুরোপুরিভাবে সঠিক হয়েছে। পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তবে আমাদের এই বাংকারের জন্য আপনারা সবাই এখনও সুরক্ষিত আছেন। কেসি এখানে ভিডিও ফুটেজের মাধ্যমে সবাইকে এই বিষয়গুলো দেখাচ্ছিল যে বাহিরের পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এখানকার সবাই প্রায় পুরোপুরি একদিনেই সেফ জোনের মধ্যেই কাটিয়ে দেয়। এরপর যখন পরিস্থিতি একদম শান্ত হয়ে যায়, অর্থাৎ চারিদিকের বিস্ফোরণ বন্ধ হয়ে যায়, তখন কেসি তার একটি স্পেশাল টিমকে ডেকে পাঠায়, আর সে তাদেরকে স্পেশাল একটি স্যুট পরিয়ে বাহিরের দুনিয়ায় পাঠিয়ে দেয়, যাতে করে তারা সেখানে গিয়ে চেক করতে পারে যে বর্তমানে বাহিরের দুনিয়ায় কি পরিস্থিতি হয়েছে। আর সেটা তারা এখানকার সবাইকে দেখাতে পারে, যেখানে দেখা যায় যে সত্যি সত্যিই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। চারিদিকে শুধুমাত্র ধুলো আর ধুলো দেখা যাচ্ছে, সেই সাথে পারমাণবিক বোমের বিষাক্ত রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাই যদি এখন সেখানে মানুষ কোনো ধরনের স্যুট ছাড়া চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু নিশ্চিত। তো এবার দেখা যায় সেখানে লুকাস নামের স্পেশাল টিমের একজন সদস্য ছিল। সে এখানে একটি গাড়ির ইঞ্জিন চেক করছিল। তবে সেখানে যখন সে একটি লোহা দেখতে পায় আর সে তার হাত দিয়ে সেই লোহাটিকে টাচ করে, তখন সঙ্গে সঙ্গে তার হাতের গ্লাভস গলে যায় এবং তার হাত একদম ঝলসে যায়। এতে সে সেখানে পাগলের মতো ছুটোছুটি করতে থাকে। অর্থাৎ রেডিয়েশনের মাত্রা এখানে এতটাই বেশি ছিল যে লোহা পর্যন্ত একদম আগুনের মতো গরম হয়ে যাচ্ছিল। এখন লুকাসের এই পরিস্থিতি দেখতে পেয়ে বাকি টিম মেম্বাররা তাকে সঙ্গে করে নিয়ে দ্রুত বাংকারের মধ্যে চলে আসে। এখন সবাই এখানে একে অপরের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিল, কারণ বাহিরের পৃথিবীতে তো এখন ভয়ানক রেডিয়েশন ছড়িয়ে গিয়েছে, তাই তারা চাইলেও এখন বাহিরে আর যেতে পারবে না। কিন্তু বাংকারের মধ্যেও কি সারা জীবন থাকা সম্ভব, তারা এখানে কেউ ভাবতেও পারছিল না যে তাদেরকে কত মাস অথবা কত বছর এই বাংকারের নিচে থাকতে হবে। তাই তারা সবাই এই বিষয়গুলো চিন্তা করতে করতে অনেক আপসেট ছিল। অন্যদিকে এখানকার কেসি নামক যে ওনার ছিল, সে এখানে তার লোকদেরকে নিয়ে লুকাসের পরিস্থিতি দেখতে চলে যায়। কিন্তু এখানে দেখা যায় কেসি এবং তার লোকেরা একটি আলাদা জায়গাতে এসে সবাই এখানে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আর এখানে ঘটনার সবচাইতে বড় টুইস্ট রিভিল হয়। আসলেই সবকিছু হচ্ছে কেসি এবং তার টিমের প্ল্যান। তারা মূলত শহরের ধনী মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন দুর্দান্ত একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। এমনকি কেসি এবং তার টিম চাইছিল সারা জীবনের জন্য এই ধনী মানুষদেরকে বাংকারে বন্দি রেখে বাহিরের দুনিয়ায় তাদের যে প্রপার্টি রয়েছে সেগুলোকে তারা দখল করতে পারে, কারণ এখানে প্রবেশের আগে তারা প্রত্যেকের কাছে বিভিন্ন কাগজপত্র সাইন করিয়ে নিয়েছে। তবে কেসি খুব ভালো করেই জানত যে এত ধনী মানুষদেরকে বোকা বানানো এতটাও সহজ হবে না। তাই কেসি তার পুরো টিমকে নিয়ে দুর্দান্তভাবে প্ল্যান তৈরি করতে থাকে। প্রথমে তারা শহরের ধনী মানুষদের মাঝে মিথ্যে নিউজটি ছড়িয়ে দেয় যে কিছুদিনের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর তারা এই বাংকারটি তৈরি করে বাংকারের মধ্যে বিভিন্ন সিমুলেশন সিস্টেম তৈরি করে ফেলে। সেই সাথে তারা বাংকারের সার্ফেসের উপরে নিজেরাই বোম সেট করেছিল, যাতে করে তারা সেই বোমের বিস্ফোরণ ঘটিয়ে বাংকারে আতঙ্কিত এক পরিবেশ সৃষ্টি করতে পারে। তবে এই বিস্ফোরণটি এমনভাবে করা হয়েছিল যাতে করে এখানে কারো খুব বেশি ক্ষতি না হয়ে যায়। এমনকি তারা নিচের সেফ জোনে সকলকে যে ভিডিওগুলো দেখিয়েছিল, সেই ভিডিওগুলো মূলত তারা অত্যাধুনিক এআই সিস্টেমের মাধ্যমে তৈরি করেছিল।
আর তাদের এই সমস্ত প্ল্যানে তারা সাকসেসও হয়েছে, কারণ সবাই এখন তাদের কথা বিশ্বাস করে এই বাংকারেই থাকতে চাইছে। এবার অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই। অ্যানা যখন বাংকারের একটি টয়লেটের মধ্যে ছিল, তখন সে সেই টয়লেটের পাশের জায়গা থেকে একটি আওয়াজ শুনতে পায়। তার কাছে মনে হয় কেউ একজন পড়ে গিয়েছে, তাই অ্যানা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর সে পাশের জায়গাটি দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে। এরপর সে দেখতে পায় যে এখানে তো একটি মেয়ে নিজে নিজেকে শেষ করে দিচ্ছে। অ্যানা এতে অনেক ভয় পেয়ে যায় আর সে দৌড়ে গিয়ে সেই মেয়েটিকে ধরে। এরপর সে সেই মেয়ের গলায় থাকা রশিটি কেটে দেয় আর সে কোনো মতে মেয়েটির জীবন বাঁচায়। আসলে এই বাংকারে যতজন মানুষেরা ছিল তারা সবাই তো ছিল অনেক ধনী ব্যক্তি, তাই এখন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ফলে তাদের সবকিছু একদম শেষ হয়ে গিয়েছে। তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই আর নেই। আগে তারা বাহিরের দুনিয়ায় যেই ক্ষমতা নিয়ে চলেছে, এখন তারা চাইলেও কিছুই করতে পারবে না। তারা একদম নিঃস্ব। তাই এটাই এই মেয়েটি মেনে নিতে না পেরে নিজেই নিজেকে শেষ করে দিতে চাইছিল। কিন্তু শুধুমাত্র সেই নয়, এখানকার প্রায় সবাই এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। সবাই অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এবার কেসি তখন সবাইকে জানায় যে এখন বাংকারের উপরের সারফেস অনেকটাই ঠিক হয়ে গিয়েছে, তাই তাদের কোনো চিন্তা করতে হবে না। তারা নিশ্চিন্তে বাংকারে সার্ভাইভ করতে পারবে। এরপর কেসি তখন তার টিমের সাথে দেখা করতে যায়, যেখানে লুকাসকে তার টিম মেম্বাররা মেকআপ করাচ্ছিল, যাতে করে তারা সবাই লুকাসকে দেখিয়ে দেখাতে পারে যে লুকাস বাইরে যাওয়ার ফলে তার কি হয়েছে। অন্যদিকে আমরা জেমস এবং তার ওয়াইফকে দেখতে পাই। তাদের দুজনের মধ্যে এখানে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। আসলে জেমস যেহেতু অনেক ধনী একজন বিজনেসম্যান ছিল, তাই সে সবসময় নিজের ইচ্ছে মতোই চলেছে। এমনকি বাহিরের অনেক মেয়ের সাথেই তার অ্যাফেয়ার ছিল। আর তার ওয়াইফ এসব কিছু জানার পরও কখনো তাকে ছেড়ে চলে যেতে পারেনি, কারণ তার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল। আর এই টাকার জন্যই মূলত সে এতদিন ধরে তার সাথে সংসার করে এসেছে। কিন্তু এখন তো সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। জেমসের তো এখন টাকা পয়সা কিছুই নেই, তাই জেমসের ওয়াইফের কাছেও এখন তার কোনো মূল্য নেই। জেমসের ওয়াইফ তখন জেমসকে সরাসরি বলে দেয়, তুমি এতগুলো বছর ধরে যতগুলো মেয়ের সাথে রিলেশন করেছ তাদের সবার ব্যাপারে আমি জানি। সবকিছু জানার পরও তোমাকে আমি কিচ্ছু বলিনি। তোমার সাথে চুপচাপ সংসার করে গিয়েছি। সেটা কেন জানো? সেটা শুধুমাত্র তোমার টাকার জন্য, কারণ আমার টাকার অনেক প্রয়োজন ছিল। কিন্তু এখন তো তোমার কাছে কিচ্ছু নেই, না আছে টাকা পয়সা, না আছে কোনো মেয়ে মানুষ। তাই আমার এখন তোমাকে আর কোনো প্রয়োজন নেই। আমি এখন আমার নিজের ইচ্ছে মতো চলবো। তাই দয়া করে আমার লাইফে তুমি বাধা হয়ে এসো না। কিন্তু এসব কথা শুনে জেমস অনেক বেশি রেগে যায়। এখন জেমসের ওয়াইফ যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন জেমসও তাকে বকাবকি করতে করতে তার পিছু পিছু আসতে থাকে। আর সে কারো অনুমতি না নিয়ে সেখানে থাকা সকলের ভাগের খাবারগুলো খেতে থাকে। আর এদিকে এখানকার গার্ডরা যখন এটা দেখতে পায়, তখন তারা দ্রুত সেখানে চলে আসে আর তার একটি ইলেকট্রিক গান দিয়ে জেমসকে শক দিতে থাকে। কিন্তু ঠিক এমন সময় সেখানে ম্যাক্স চলে আসে আর সে একাই সেই গার্ডদের সাথে লড়াই করে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সময় মতো সেখানে কেসি চলে আসে আর সে নিজে সেখানে দাঁড়িয়ে তাদের সমস্ত প্রবলেম সলভ করে দেয়। অন্যদিকে আমরা অ্যানার মা বাবাকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি অ্যানার বাবার নাম হচ্ছে হাওয়ার্ড। জেমস এবং তার ওয়াইফের মতো হাওয়ার্ড এবং তার ওয়াইফের সম্পর্ক ভালো চলছিল না। তারা দুজনে এখানে একে অপরের সাথে ঝগড়া করছিল। আসলে হাওয়ার্ডের ওয়াইফ অনেক দরিদ্র পরিবারের মেয়ে ছিল আর সে বয়সে হাওয়ার্ডের তুলনায় অনেক বেশি ছোট। কিন্তু তারপরও সে হাওয়ার্ডের টাকা এবং পাওয়ার দেখে তাকে বিয়ে করে নিয়েছিল। তবে এত বছর ধরে হাওয়ার্ডের সঙ্গে সে সংসার করলেও কখনোই সে মন থেকে হাওয়ার্ডকে ভালোবাসেনি। এবার অন্যদিকে আমরা মিলি নামক একটি মেয়েকে দেখতে পাই। এখানে মিলির কাছে কয়েকজন গার্ড আসে আর গার্ডরা এখানে মিলিকে বলে যে তারা জানতে পেরেছে মিলির ব্লাড গ্রুপ হচ্ছে AB নেগেটিভ। তাই তাকে এখন তাদের অনেক প্রয়োজন, কারণ তাদের টিম মেম্বার লুকাস খুবই অসুস্থ। রেডিয়েশনের কারণে তার শরীর অনেকটাই ঝলসে গিয়েছে। তাই মিলি এখন তাদেরকে সাহায্য করতে পারবে। আসলে কেসের লোকেরা মিলি সহ বাংকারের সকল লোকদেরকে জানায় যে রেডিয়েশনের কারণে লুকাসের এতটাই ক্ষতি হয়ে গিয়েছে যে তার শরীরের অর্ধেক ব্লাডই নষ্ট হয়ে গিয়েছে। তাই এখন তাকে বাঁচাতে হলে AB নেগেটিভ ব্লাডের প্রয়োজন। তাই তারা সেই দুজন সহ মিলিকেও একটি জায়গাতে নিয়ে আসে। এরপর তাদেরকে লুকাসের কাছে নিয়ে যাওয়া হয় আর লুকাসকে তারা মেকআপ করিয়ে একদম রেডি করে রেখেছিল। এমনকি তাদের তিনজনকে এখানে আনাটাও ছিল তাদেরই প্ল্যান, যাতে করে তারা নিজের চোখে লুকাসের পরিস্থিতি দেখতে পারে এবং সকলকে গিয়ে এই বিষয়ে জানায়, কারণ এতে করে সবাই ভয় পেয়ে আর বাহিরে যেতে চাইবে না। এবার মিলি যখন এখানে লুকাসকে দেখতে আসে, তখন সে দেখতে পায় লুকাসের অবস্থা সত্যিই অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে লুকাস সেখানে মারা যাওয়ার অভিনয় করে। সবাইকে জানিয়ে দেওয়া হয় যে লুকাস মারা গিয়েছে। আর লুকাসের এমন পরিস্থিতি দেখে মিলি অনেক ইমোশনাল হয়ে যায়। এখন কেসি এবং তার টিম এখানে যে প্ল্যান করেছিল
সেই সবকিছুই আস্তে আস্তে সাকসেস হচ্ছিল। তো কেসি টিমে আবার জ্যাক নামক একটি ছেলে ছিল। এই জ্যাক মূলত ছিল কেসির নিজের ভাই, যে কিনা মূলত অনেক অসুস্থ ছিল। তাই কেসি সবসময় তার ভাইকে তার কাছেই রাখে। এবার কেসি তখন তার সমস্ত ওয়ার্কার্সদেরকে বলে যে এখন তাদের প্ল্যানের পরবর্তী ধাপে যাওয়ার সময় এসেছে। কেসি এখানে তাদের সবাইকে বলে যে সে কিভাবে হাওয়ার্ডের সম্পর্কে সমস্ত তথ্য বের করেছিল। আসলে হাওয়ার্ড যেই পরিবারে জন্মেছিল সেই পরিবার অলরেডি অনেক ধনী পরিবার ছিল। আর পরবর্তীতে হাওয়ার্ডের বড় হওয়ার পর আস্তে আস্তে সে তার ফ্যামিলি বিজনেসের দেখাশোনা শুরু করে দেয়। আর হাওয়ার্ডের কাছে টাকা পয়সার অভাব না থাকার কারণে সে খুবই অল্প সময়ের মধ্যে অনেক সাকসেসফুল একজন বিজনেসম্যান হয়ে ওঠে। এক এক করে সে প্রায় 60টি কোম্পানির মালিক হয়ে যায়। আর তার প্রত্যেকটি কোম্পানি থেকে সে এত বেশি অর্থ উপার্জন করেছে যে এখন বিশ্বের 10 জন ধনী মানুষের মধ্যে তার নাম রয়েছে। কেসি আসলে ছোটবেলা থেকেই দেখে এসেছে যে ধনী মানুষেরা কিভাবে গরিবদেরকে ছোট চোখে দেখে। এমনকি নিজেদের পাওয়ার এবং ক্ষমতা কমে যাবে বলে তারা গরিব মানুষদের এগিয়ে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, যাতে করে তারা সবসময় গরিবদের উপর নিজেদের জুলুম এবং অত্যাচার চালিয়ে যেতে পারে। তাই সে ধনীদেরকে খুবই ঘৃণা করত। এই জন্য সে নিজে থেকে একটি টিম বানিয়েছে যার কিনা অনেক দরিদ্র শ্রেণীর ছিল, কারণ তারাই কেসির মনোভাব বুঝে তার সঙ্গে কাজ করতে পারবে। আসলে কেসি এবং তার টিমের মূল উদ্দেশ্য ছিল সেই সমস্ত ধনী মানুষদেরকে এখানে বন্দী করে রাখার পর বাইরে তাদের যত ধন সম্পদ রয়েছে তাদের প্রত্যেকের ধন সম্পদ তারা গরিবদের মাঝে বিলিয়ে দেবে, যাতে করে সমাজে ধনী এবং গরিবদের মধ্যে ভারসাম্য তৈরি হয়ে যায় আর গরিব মানুষদেরকে সমাজে ছোট হয়ে থাকতে না হয়। কেসি আসলে এটা খুব ভালো করেই জানত যে পৃথিবী ধ্বংসের ব্যাপারে সে যদি প্ল্যান তৈরি করে তাহলে ধনী মানুষেরা কখনোই গরিবদের কথা চিন্তা করবে না, বরং তারা নিজেরা বাঁচার জন্য যত টাকাই লাগুক নিজেদের আশ্রয় খোঁজার চেষ্টা করবে। আর হয়েছেও ঠিক এমনটাই। তো কেসি এবং তার টিম প্রথমে হাওয়ার্ডের সম্পত্তিকে টার্গেট করে। সবার প্রথমে তার সম্পত্তিই তারা গরিবদের মাঝে বিলিয়ে দিতে চায়। তাই তাদেরকে এখন কোথায় কোথায় হাওয়ার্ডে টাকা পয়সা রয়েছে সেগুলোর ব্যাপারে সমস্ত তথ্য বের করতে হবে। তো এখন তারা সেই অনুযায়ী তাদের কাজ শুরু করে দেয়। এবার কেসি তখন বাংকারের সমস্ত লোকদেরকে তার কাছে ডেকে বলে যে পৃথিবী তো এখন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, তাই তাদের কাছে এখন অনেক কম পরিমাণে খাবার পানি আছে। কিন্তু গতকাল রাতে জেমস কারো অনুমতি ছাড়াই সকলের ভাগের খাবার নিজেই খেয়ে নিয়েছে। তাই এখন থেকে সবাই একটু কম কম খাবার পাবে, তা না হলে খুব দ্রুতই তাদের খাবারের স্টক শেষ হয়ে যাবে। আসলে কেসি এখানে সবাইকে এই কথাগুলো এই কারণেই বলেছিল যাতে করে সবাই এই সিচুয়েশন নিয়ে আরো অনেক সিরিয়াস হয়ে যায়, এমনকি পৃথিবী ধ্বংসের বিষয়টি তারা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারে। সেই সাথে তারা যেন এই খাবার পানি নিয়ে চিন্তা করতে করতে তাদের উপর কোনো ধরনের সন্দেহ না করতে পারে। এবার কেসি এখানে সকলের সামনে ম্যাক্সকে অনেক গালাগালি করে, কারণ ম্যাক্স গতকাল রাতে তাদের গার্ডের উপর হাত তুলেছিল, কিন্তু ম্যাক্স গার্ডদেরকে মেরে তাদের কাছ থেকে একটি শটগান চুরি করে নিয়ে নিয়েছিল, যেটার মাধ্যমে ইলেকট্রিক শক দেয়া যায়। তাই কেসি তখন ম্যাক্সকে দ্রুত সেই গানটি ফিরিয়ে দিতে বলে। এবার আমরা কেসি এবং তার টিমকে দেখতে পাই, যেখানে তারা সবাইকে বন্দী করার আগে প্ল্যান করছিল। তারা আসলে তাদের এই প্ল্যানটিকে এমনভাবে তৈরি করেছে যাতে করে তাদের শহর থেকে এই সমস্ত ধনী মানুষ এবং তাদের পরিবার গায়েব হয়ে যাওয়ার পরও কেউ যেন এটা বুঝতেই না পারে বা কারো মনে কোনো ধরনের সন্দেহ না তৈরি হয়। আসলে তারা সবাইকে এই বাংকারে বন্দী করার আগেই এখানকার প্রত্যেকটি মানুষের একটি করে এআই ক্লোন তৈরি করেছিল, তাও আবার অনেক বেশি অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে। তাছাড়া এখানকার প্রত্যেকটি সদস্যকে বাংকারে প্রবেশ করানোর সময় এখানে তাদের প্রত্যেকের মোবাইল ফোন এবং বিভিন্ন ডিভাইস জমা নেওয়া হয়েছিল। আসলে সেই মোবাইলগুলোই মূলত ছিল তাদের মূল হাতিয়ার, কারণ সেই মোবাইলে এখানকার প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ছিল। তাই তারা প্রতিনিয়ত প্রত্যেকের এআই ভিডিও বানিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকত এবং সকলকে উদ্দেশ্য করে বলতো যে তারা ভ্যাকেশনে আছে, তারা তাদের পরিবারের সাথে খুব সুন্দর কিছু সময় কাটাচ্ছে। তাই তারা যতদিন সকলের সাথে যোগাযোগ না করছে ততদিন পর্যন্ত কেউ যেন তাদের সাথে যোগাযোগ না করে, অর্থাৎ এখন তাদেরকে বাহিরের দুনিয়ার কেউ আর খুঁজবে না। আর যতদিনই সকলের কাছে এই বিষয়গুলো জানাজানি হয়ে যাবে ততদিনই তো কেসির সমস্ত প্ল্যান সাকসেস হয়ে যাবে। এমনকি কেসি এবং তার টিমের কাছে প্রত্যেকের যেই ফোনগুলো ছিল সেই ফোনগুলো তারা প্রতিনিয়ত অ্যাক্টিভ করে রেখেছিল। তাই যখনই সেই ফোনগুলোতে কোনো কল অথবা মেসেজ আসে তখন তাদের এআই সিস্টেম অটোমেটিকভাবে তাদের রিপ্লাই দিয়ে দেয়। সেই সাথে কেউ কল করলে এআই সিস্টেমের মাধ্যমে হুবহু তাদের ভয়েস কপি হয়ে যায় এবং তাদের ভয়েসই তারা অপর প্রান্তের মানুষের সাথে কথা বলে। এআই এর মাধ্যমে কেসি তার সমস্ত প্ল্যানগুলোকে সাকসেস করছিল। তো আজকেও যখন এআই সিস্টেমের সঙ্গে সবার ফোন কানেক্ট করা ছিল ঠিক তখনই হাওয়ার্ডের ফোনে স্ট্যান নামক একজন ব্যক্তির কল আসছে।
যে কিনা ছিল হাওয়ার্ডের বিজনেস পার্টনার। আর সে প্রায় প্রতিদিনই হাওয়ার্ডকে ফোন করে। তবে স্ট্যান আজকে হাওয়ার্ডের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ হাওয়ার্ডের সাথে তার অনেক গুরুত্বপূর্ণ একটি ডিল চলছিল। সে তখন একটি ভিডিও ফুটেজের মাধ্যমে হাওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে, তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারো? তুমি জানো যে আমাদের এবারের ডিলটি কতটা গুরুত্বপূর্ণ। তুমি দ্রুত আমার সঙ্গে দেখা করো, তা না হলে তুমি পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করেই ছাড়ব। এখন স্ট্যানের এসব কথা শুনে কেসি এবং তার টিমের সবাই কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না যে তারা স্ট্যানকে এবার কিভাবে সামলাবে। এবার আমরা বাংকারের সমস্ত মানুষদেরকে দেখতে পাই, যারা প্রত্যেকেই অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ তাদের কারো জীবনে কোনো কিছুই ঠিকভাবে চলছিল না। কারণ এখন তো তারা সবাই জানতে পেরেছে যে পৃথিবী ধ্বংসের ফলে তাদের ধন সম্পদ আর কিছুই নেই, তারা সবাই নিঃস্ব। তাই এখানকার প্রত্যেকটি পরিবারই নিজেদের লোকদের সাথে ঝগড়া করতে থাকে, ফলে তাদের সম্পর্কগুলো নষ্ট হতে থাকে। কারণ এখানে যতগুলো পরিবার ছিল, সেই পরিবারের কেউ না কেউ টাকার জন্যই তাদের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিল। আর এখন যখন তাদের টাকা পয়সা এবং পাওয়ার চলে গিয়েছে, তখন কারো ওয়াইফ তার হাজবেন্ডকে ছেড়ে দিচ্ছে, আবার হাজবেন্ড তার ওয়াইফকে ছেড়ে দিচ্ছে। এমনকি ছেলেমেয়েরাও মা বাবাকে আর মূল্যায়ন করছে না। অর্থাৎ এখন প্রত্যেকটি মানুষের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। তাই এখন অনেক ধনী মানুষেরা এটা রিয়েলাইজ করতে পেরেছিল যে এতদিন শুধুমাত্র তাদের টাকার জন্যই সকলেই তাদের পাশে ছিল। তাদের এত সম্মান পাওয়ার সবকিছুই ছিল টাকার জন্য, তাদের নিজেদের আসলে কোনো কিছুই ছিল না। অন্যদিকে ততক্ষণে কেসি টিম হাওয়ার্ডের এআই মডেল তৈরি করে ফেলেছিল, যেটার মাধ্যমে তারা স্ট্যানের সাথে সরাসরি হাওয়ার্ডকে কথা বলিয়ে দিতে পারবে। অর্থাৎ হাওয়ার্ডের হয়ে হাওয়ার্ডের এআই তার সঙ্গে কথা বলবে। তো এবার তারা তাদের সিস্টেম চালু করে স্ট্যানকে ভিডিও কল দিয়ে হাওয়ার্ডের এআই মডেল চালু করে দেয়। এরপর তারা সেই এআই মডেলের মাধ্যমে স্ট্যানের সাথে কথা বলতে শুরু করে। এখন কেসি টিম এআই এর মাধ্যমে স্ট্যানের সাথে কথা বলে জানতে পারে যে কয়েক মাস আগে তার একটি পার্টিতে অনেক বড় একটি প্ল্যান করেছিল। তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের দুজনের যত ব্ল্যাক মানি রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে তারা বিশাল বড় একটি কোম্পানি খুলবে। আর তাদের এই প্ল্যান একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এর মাঝেই হঠাৎ করে হাওয়ার্ড একদম গায়েব হয়ে যায়। তাই মূলত স্ট্যান তাকে বারবার ফোন করছিল। কেসি তখন হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে চালাকি করে স্ট্যানের কাছ থেকে এটাও জেনে নেয় যে তারা বিজনেসের জন্য হাওয়ার্ডের যে ব্ল্যাক মানির কথা বলছিল সেগুলো মূলত কোথায় আছে। আর এখানে তারা জানতে পারে সেগুলো মূলত আছে হাওয়ার্ডের বাড়ির একটি সিক্রেট জায়গাতে, যেটা মূলত একটি পাসওয়ার্ড দিয়ে খুলতে হয়। কিন্তু সেই পাসওয়ার্ড শুধুমাত্র আসল হাওয়ার্ডই জানে। তাই কেসি তখন তার পুরো টিমের সাথে প্ল্যান করে ফেলে যে যেভাবেই হোক তারা তাদের কথার জালে ফাঁসিয়ে হাওয়ার্ডের কাছ থেকে তার সিক্রেট পাসওয়ার্ডটি জানবে। এরপর তারা সেই পাসওয়ার্ডটিকে কাজে লাগিয়ে হাওয়ার্ড এবং স্ট্যানের সমস্ত ব্ল্যাক মানি নিয়ে নেবে, আর সেগুলোকে ভাগ করে তারা গরিবদেরকে বিলিয়ে দেবে। এবার কেসি একটি জায়গাতে মন খারাপ করে বসেছিল। সে এখানে তার অতীত জীবনের কথা ভাবছিল। আসলে কেসির যখন 12 বছর বয়স ছিল, তখন সে তার ভাই জ্যাককে নিয়ে একটি স্কুলে পড়ত, যেখানকার বেশিরভাগ স্টুডেন্টরাই ছিল ধনী পরিবারের। কিন্তু কেসি যখন তার ভাই জ্যাককে নিয়ে স্কুলে যেত, তখন সেখানকার ধনী স্টুডেন্টগুলো তাদেরকে সবসময় বুলি করত, তাদেরকে ছোট লোক বলে অপমান করত। তবে কেসি এবং তার ভাই জ্যাক ছিল খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, কিন্তু তারা গরিব হওয়ার কারণে তাদের মেধার যেন কোনো মূল্যায়নই ছিল না। এমনকি কেসির বাবার আর্থিক অবস্থা ভালো না থাকার ফলে কেসির মাও একদিন ছোট্ট একটি চিঠি লিখে কেসি এবং তার ভাইকে রেখে চলে যায়। তার উপর তাদের বাবা আগে থেকেই নেশা করত। তাই তখন থেকে কেসি এবং তার ভাই জ্যাকের কেউই ছিল না। তারা দুই ভাই বোন একে অপরের প্রতি ভরসা করে বেড়ে উঠেছে। তবে সেই অল্প বয়সে তারা দুজন বুঝতে পেরেছিল যে তাদের দুজনের ভবিষ্যৎ তাদের দুজনকেই গড়ে তুলতে হবে। তাই তখন থেকেই তারা দুই ভাই বোন অনেক পরিশ্রম শুরু করে। তারা তাদের লেখাপড়ায় আরও অনেক মনোযোগী হয়ে ওঠে। এভাবে তারা দুজনেই অনেকগুলো ডিগ্রি অর্জন করে ফেলে। আর এক পর্যায়ে তারা দুই ভাই বোন মিলে অনেক গবেষণা করে নিজেদের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে ফেলেছিল। এবং তখন তারা ভাবছিল যে তারা লাইফে অনেক বড় কিছু করতে পারবে। কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে টাকা এবং ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো কিছুই হাসিল করা সম্ভব নয়। কারণ তারা অত্যাধুনিক প্রযুক্তির এআই মডেল তৈরি তো করে ফেলেছিল ঠিকই, কিন্তু তাদের কাছে কোনো টাকাই ছিল না, যেটার মাধ্যমে তারা তাদের এই এআইকে মার্কেটে লঞ্চ করতে পারবে এবং সকলের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে। তাই তারা তখন বিভিন্ন কোম্পানির কাছে ফান্ডের জন্য গিয়েছিল, কিন্তু সেই সময় কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি, বরং তারা তাদের এই কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তবে এর মাঝে যে কোম্পানিগুলো তাদেরকে ফান্ড দেওয়ার জন্য তৈরি হয়ে যেত, তারা আবার এই বিজনেসের বেশিরভাগ শেয়ারই নিজের কাছে রাখতে চাইত। এভাবেই আস্তে আস্তে কেসির একদম দেয়ালে পিঠ থেকে যায়। এক পর্যায়ে কেসি রিয়েলাইজ করতে পারে যে টাকা ছাড়া আসলে তার এই পরিশ্রমের কোনো মূল্য নেই,
বড় বড় ধনী ব্যক্তিরা কখনোই তাদের মতো মানুষকে উপরে উঠতে দেবে না। আর অন্যদিকে ধনী মানুষের ছেলেমেয়েরা কোনো কিছু না করার পরেও শুধুমাত্র নিজেদের টাকার ক্ষমতা দিয়ে বড় বড় কোম্পানির মালিক হয়ে যাচ্ছে। সমাজে যারা ধনী মানুষ তারা আরও ধনী হচ্ছে, আর যারা দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকে আরও বেশি নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই অন্যায় আর কেসি সহ্য করতে পারছিল না। তাই কেসি চাইছিল সমাজের প্রত্যেকটি দরিদ্র শ্রেণীর মানুষকে সাহায্য করতে। আর সেটা সে এবং তার ভাই যেই এআই সিস্টেম তৈরি করেছিল সেটার মাধ্যমে সাকসেস করার প্ল্যান তৈরি করেছিল। আর প্ল্যান মোতাবেক তারা এমনটাই করেছে। তবে কেসি তার এই প্ল্যান সাকসেস করার জন্য অনেক খুঁজে খুঁজে সেই সমস্ত মানুষদেরকেই তার টিমের সদস্য বানিয়েছে, যারা কিনা তার এবং তার ভাইয়ের মতোই ট্যালেন্টেড। কিন্তু টাকার অভাবে তাদের এই ট্যালেন্টের মূল্যায়ন কেউ করছিল না। এমনকি তারাও তাদের লাইফে কখনো না কখনো ধনী মানুষদের দ্বারা নিচু হয়েছে। এভাবেই কেসি এখন পর্যন্ত তার সমস্ত প্ল্যান পরিচালনা করে যাচ্ছে। এবার আমরা কেসিকে দেখতে পাই। কেসি এখানে তার টিমকে বলে যে তার মাথায় একটি আইডিয়া এসেছে। সে বুঝতে পেরেছে যে সে কিভাবে হাওয়ার্ডের কাছ থেকে তার পাসওয়ার্ড বের করবে। তাই কেসি এখন হাওয়ার্ডকে সেটাই দেবে যেটা হাওয়ার্ডের প্রয়োজন। আর হাওয়ার্ডের এখন সবচাইতে বেশি প্রয়োজন অ্যাটেনশন, কারণ এখানে আসার পর হাওয়ার্ড সকলের অবহেলার পাত্র হয়ে গিয়েছে। তাই যদি এখন কেউ হাওয়ার্ডের কেয়ার করে তাহলে হাওয়ার্ড তাকে অনেক মূল্যায়ন করবে। তাই কেসি তখন তার একজন ওয়ার্কারকে হাওয়ার্ডের কাছে পাঠিয়ে দেয়। আর এই ওয়ার্কারের নাম ছিল ইনগ্রিড। ইনগ্রিড তখন হাওয়ার্ডের সাথে অনেক ভালো আচরণ করতে থাকে, এমনকি সে হাওয়ার্ডকে তার দিকে আকৃষ্ট করতে থাকে। তাই ইনগ্রিডের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে তার বন্ধুত্ব হয়ে যায়। আর ইনগ্রিড এবং হাওয়ার্ড প্রতিনিয়ত একে অপরের সাথে সময় কাটাতে থাকে, কারণ হাওয়ার্ডের সাথে এখন কথা বলার মতো তেমন কেউই ছিল না। ইনগ্রিড তখন হাওয়ার্ডকে বলে যে হাওয়ার্ড চাইলে তারা একটি গেম খেলতে পারে, এতে তাদের বোরিং সময়গুলো একটু ভালোভাবে কাটবে। আর হাওয়ার্ডও তার কথায় রাজি হয়ে যায়। ইনগ্রিড তখন হাওয়ার্ডকে বলে চলো আমরা দুজনকে আমাদের সিক্রেট সম্পর্কে বলি। এভাবে কথা বলতে বলতে ইনগ্রিড বলে যে তার কিছু সিক্রেট লকার ছিল, আর সেখানে ছিল তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অর্থ। কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, প্রিয় লকারগুলো হয়তো নিঃশেষ হয়ে গিয়েছে। এরপর ইনগ্রিড তাকে বলে জানো আমার লকারগুলোর পাসওয়ার্ড কি ছিল? এই বলে সে বানিয়ে বানিয়ে তার লকারের পাসওয়ার্ড বলতে থাকে। এরপর এভাবে কথা বলতে বলতে হাওয়ার্ড ও ইনগ্রিডকে তার সিক্রেট পাসওয়ার্ডগুলো বলে দেয়। শুধুমাত্র তাই নয়, এখন যেহেতু হাওয়ার্ডেরও কোনো কিছুই ছিল না, তাই সে ইনগ্রিডকে তার ব্যাংক সহ যেখানে যেখানে টাকা পয়সা ছিল সেই সব কিছুর ডিটেল সহ পাসওয়ার্ডগুলোও বলে দেয়, যার ফলে এখানেও কেসির প্ল্যান পুরোপুরিভাবে সাকসেস হয়ে যায়। এবার পরের দিন কেসি এবং তার টিম হাওয়ার্ডের এআই ক্যারেক্টারের মাধ্যমে তার বিজনেস পার্টনার স্ট্যানকে আবারও ফোন দেয়। আর সে স্ট্যানকে বলে আমি তো এখন দেশ থেকে অনেক দূরে আছি, তবে আমি তোমাকে আমাদের ব্ল্যাক মানিগুলো যেখানে রেখেছি সেখানকার পাসওয়ার্ড বলছি। তুমি সেখান থেকে সমস্ত টাকা নিয়ে নাও আর ব্যাংককে একটি স্টার্ট আপ বিজনেস শুরু করে দাও, কারণ আমার ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। এদিকে কেসি এখানে হাওয়ার্ডের এআই ক্যারেক্টারের মাধ্যমে স্ট্যানকে এটাও খুব ভালোভাবেই বলে দেয় যে সে যেন নিজে থেকেই কোনো কোম্পানি না কিনে ফেলে। সে তাকে যে কোম্পানির কথা বলবে সে যেন সেটাই কেনে। আসলে এটাও ছিল কেসি এবং তার টিমের একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে তারা স্ট্যানকে এমন একটি কোম্পানি কিনতে বলবে যেটা মূলত তাদের তৈরি একটি ফ্রড কোম্পানি। আর স্ট্যান যখনই তার এবং হাওয়ার্ডের টাকা দিয়ে সেই কোম্পানিটি কিনতে যাবে তখন তারা কৌশলে তাদের সমস্ত টাকা হাতিয়ে নেবে। আর এভাবেই প্রথমে ধাপে ধাপে হাওয়ার্ডের টাকা হাতিয়ে নেওয়ার পর আস্তে আস্তে এখানে যতগুলো ধনী মানুষেরা রয়েছে কেসি এবং তার টিম কৌশলে তাদের টাকা পয়সাও হাতিয়ে নেবে। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখতে পাই। ম্যাক্সের কাছে এখন এখানকার সবকিছু বেশ অদ্ভুত লাগছিল, বিশেষ করে তার সকলের হাতে থাকা সেই ব্রেসলেটের উপর সন্দেহ হচ্ছিল, কারণ তাদেরকে বলা হয়েছিল যে ব্রেসলেটটি মূলত তাদের হেলথের কন্ডিশন বলে দেবে। কিন্তু ম্যাক্স যখন খুব মনোযোগ দিয়ে ব্রেসলেটটিকে দেখে তখন সে দেখতে পায় যে ব্রেসলেটের মধ্যে একটি ছোট্ট মাইক্রোফোন লাগানো আছে। অর্থাৎ এই মাইক্রোফোনের মাধ্যমে কেসি এবং তার টিম তাদের সমস্ত কথা শোনে। তাই এই মাইক্রোফোন দেখে ম্যাক্সের অনেক সন্দেহ হচ্ছিল। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে সেই বাংকার সম্পর্কে আরও কিছু তথ্য জানবে। কিন্তু সে একা একা এত কিছু করতে পারবে না, কারণ এতে ধরা পড়ে যাওয়ার ভয় আছে। তাই এই কাজটি করার জন্য তার আরও একজন সঙ্গীর প্রয়োজন। এজন্য ম্যাক্স অ্যানার সাথে বন্ধুত্ব করতে চায়। আর ম্যাক্স তখন কয়েকটি কাগজের টুকরোর মধ্যে সে অ্যানাকে যা কিছু বলতে চায় সেগুলো লিখে নিয়ে আসে, কারণ সে যদি এখন অ্যানার সাথে সরাসরি এসব বিষয় নিয়ে কথা বলে তাহলে মাইক্রোফোনের সাহায্যে কেসি এবং তার টিম তাদের সমস্ত কথা শুনতে পারবে। এরপর সে অ্যানার কাছে এসে একটি কাগজের মাধ্যমে অ্যানাকে চুপ থাকতে বলে। এরপর সে অ্যানাকে এখানে এটাও জানায় যে এখানে আসার পর থেকে তার কাছে কোন কোন বিষয় অদ্ভুত লেগেছে।
সেই সাথে তাদেরকে হেলথ ডিভাইসের নাম করে যে ব্রেসলেটটি দেওয়া হয়েছে সেখানে মূলত একটি মাইক্রোফোন আছে। আর এই মাইক্রোফোনটির সাহায্যে নিশ্চয়ই তাদের সমস্ত কথোপকথন শোনা হচ্ছে। এরপর ম্যাক্স অ্যানাকে আরও জানায় যে এখানে থাকা কেউই এভাবে নিশ্চিত হতে পারে না যে পৃথিবীতে সত্যি সত্যি পারমাণবিক যুদ্ধ হয়েছে কিনা বা পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে কিনা। কারণ এখানে তারা সবাই যা কিছু দেখেছে সেই সমস্ত কিছু তাদেরকে কেসি এবং তার টিমই দেখিয়েছে। এমনও তো হতে পারে যে তারা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তাই সত্যটা জানার জন্য তাদেরকে প্ল্যান করে চলতে হবে। এজন্য ম্যাক্সের এখন অ্যানার সাহায্যের অনেক প্রয়োজন। তাই ম্যাক্স তখন অ্যানাকে বলে যে সে যেন এখন থেকে তার সাথে ভালোবাসার অভিনয় করে, যাতে করে কেসি এবং তার টিমের সবাই বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে কোনো রিলেশনশিপ চলছে। এদিকে কেসির পুরো টিম ম্যাক্স এবং অ্যানার দিকে নজর রাখছিল, তবে তারা এখানে বুঝতে পারছিল না যে তারা দুজন আসলে এখানে কি নিয়ে কথা বলছে। কিন্তু তাদের এখানে একটি বিষয় নিয়ে সন্দেহ হচ্ছিল, সেটা হলো কাল পর্যন্ত অ্যানা ম্যাক্সকে দেখতেও পারছিল না, কারণ ম্যাক্সের জন্যই তার প্রিয় বোন অ্যানি মারা গিয়েছে। আর আজকে হঠাৎ করে তারা এত ক্লোজ হলো কিভাবে। এদিকে ম্যাক্স অ্যানাকে আরও বলে যে তারা প্রথমে এই বাংকারের সিস্টেম এবং ইলেকট্রিসিটি লাইন অফ করে দেবে, যাতে করে এই পুরো বাংকারটি একদম অন্ধকার হয়ে যায়। আর সেই সুযোগে তারা দুজন বাইরে গিয়ে দেখতে পারবে যে সত্যি সত্যি পৃথিবী ধ্বংস হয়েছে কিনা। তবে এতেও কোনো রিস্ক নেওয়া যাবে না, বাইরে যাওয়ার জন্য তাদের অবশ্যই সেফটি স্যুটের প্রয়োজন। তাই ম্যাক্স এখানে অ্যানাকে একটি কাজ দেয়, সেটা হলো প্ল্যান মোতাবেক সবকিছু যখন অন্ধকার হয়ে যাবে তখন অ্যানাকে দুটো সেফটি স্যুট চুরি করে আনতে হবে, আর ততক্ষণে সেই বাংকারের সিস্টেম রুমকে খুঁজে বের করে ফেলবে। এরপর ম্যাক্স তখন তার পরবর্তী প্ল্যানের জন্য অ্যানাকে তার সঙ্গে করে তার রুমে নিয়ে যায়। আর সেখানে গিয়ে সে অনেক জোরে একটি রোমান্টিক মিউজিক প্লে করে দেয়, যাতে করে তারা এখানে তাদের প্ল্যান সম্পর্কে খোলামেলা কথা বলতে পারে। এরপর ম্যাক্স এবং অ্যানা এখানে এমন একটি ভাব করছিল যে এক্ষুনি হয়তো তারা ইন্টিমেট হতে যাবে, তাই কেসি টিম তাদের উপর তেমন একটা নজর দেয় না। এদিকে ম্যাক্স এখানে অ্যানাকে দেখায় যে সে তার রুমের মধ্যে সিক্রেট একটি এক্সিট গেট পেয়েছে। অর্থাৎ এখন তাদেরকে এই বাংকারের মধ্যে একটি ডিস্ট্র্যাকশন তৈরি করতে হবে, যাতে করে সমস্ত গার্ডরা বাংকারের দরজার সামনে থেকে সরে যায়। এখন সবাইকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অ্যানার কাছেও একটি আইডিয়া ছিল। সে ম্যাক্সকে বলে যে সে একসময় কেমিস্ট্রির স্টুডেন্ট ছিল, আর তার কাছে এখন এমন কিছু কেমিক্যাল রয়েছে যেটার মাধ্যমে সে ছোট একটি বোম তৈরি করতে পারবে, আর সেই বোমের মাধ্যমে হয়তো সে ডিস্ট্রাকশন তৈরি করতে পারবে। অন্যদিকে কেসি হাওয়ার্ডের এআই মডেল দিয়ে স্ট্যানকে যা কিছু বলেছিল, স্ট্যান তার সেই কথা মতো সোজা ব্যাংককে সেই কোম্পানিটিকে দেখতে চলে যায়। কিন্তু এই কোম্পানিটিকে দেখার পর স্ট্যানের কাছে খুব একটা ভালো লাগছিল না, তাই সে আবারও হাওয়ার্ডকে ভিডিও কল দিয়ে জানায় যে এই কোম্পানিটি তার খুব একটা পছন্দ হয়নি। এখন স্ট্যানের কথা শুনে কেসি তখন তার প্ল্যান অনুযায়ী সেই কোম্পানিতে তার সেই টিম মেম্বার লুকাসকে পাঠায়, তা আবার হাওয়ার্ডের চাইতেও আরও অনেক বড় ইনভেস্টর সাজিয়ে। আর এই লুকাস ছিল সেই ব্যক্তি যে কিনা রেডিয়েশনের জন্য ঝলসে গিয়ে মরে যাওয়ার অভিনয় করেছিল। আর এখন কেসি তাকে বলেছে যে স্ট্যানের সামনে সে যেন এই কোম্পানির রেট এবং শেয়ার আরও বাড়িয়ে দেয়, কারণ এতে করে স্ট্যান ভাববে যে এই কোম্পানিটির মূল্য অনেক বেশি, তাই সে লোভে পড়ে কোম্পানিটিকে কিনতে চাইবে, কারণ পরবর্তীতে তারা এই কোম্পানি থেকে অনেক লাভ করতে পারবে। অন্যদিকে ম্যাক্স অনেক খোঁজাখুঁজি করে বাংকারের কন্ট্রোল রুম পেয়ে যায়, আর সে দ্রুত সেখানকার সিস্টেম বন্ধ করে দেয়। এতে করে সঙ্গে সঙ্গে হাওয়ার্ডের এআই মডেলও বন্ধ হয়ে যায়, ফলে স্ট্যানের সঙ্গে তার যে ভিডিও কল চলছিল সেটাও বন্ধ হয়ে যায়। তাই স্ট্যান বুঝতেই পারছিল না যে সেই কোম্পানিটিকে আসলে কিনবে কিনা। এবার কিছুক্ষণ পর ম্যাক্স এবং অ্যানা প্ল্যান অনুযায়ী সবকিছু আবারও চালু করে দেয়, কারণ তাদের প্ল্যান কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন সমস্ত সিস্টেম আবারও অ্যাক্টিভেট হওয়ার পর কেসি দ্রুত হাওয়ার্ডের এআই মডেল দিয়ে স্ট্যানের সাথে যোগাযোগ করে, কারণ ততক্ষণে স্ট্যান কোম্পানি না কিনেই ফিরে যাচ্ছিল। এখন কেসি হাওয়ার্ডের এআই মডেলের মাধ্যমে স্ট্যানকে বলে, তুমি আমার উপর পুরোপুরিভাবে ভরসা করতে পারো, তুমি দ্রুত কোম্পানিটিকে কিনে নাও, আমি তো তোমার সঙ্গেই আছি। এখন হাওয়ার্ডের কথা শুনে স্ট্যানও কোম্পানিটিকে কেনার সিদ্ধান্ত নেয়। এদিকে ম্যাক্স এবং অ্যানা তাদের বোমটিকে সেট করে ফেলেছিল, আর এখন তারা অপেক্ষা করছিল বোমটি ফাটার জন্য, কারণ বোম ফাটলেই যখন গার্ডরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে তখনই তারা বাইরে বের হতে পারবে। এখানে অ্যানা এবং ম্যাক্স অনেকটাই কাছাকাছি ছিল। অ্যানাকে দেখে ম্যাক্স অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ অ্যানা তার গার্লফ্রেন্ড অ্যানির মতোই দেখতে ছিল। ম্যাক্স এখানে অ্যানাকে বলে, জানো অ্যানা, আমি তোমার বোনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, আর এখনো বাসি। হয়তো আমি চাইলেও ওকে কখনোই ভুলতে পারবো না। আর এখন আমি যখনই তোমার দিকে তাকাচ্ছি তখনই আমার অ্যানির কথা অনেক মনে পড়ছে। আমি তোমার মাঝে অ্যানিকে দেখতে পাচ্ছি, তুমি পাশে থাকলে আমার কাছে মনে হচ্ছে অ্যানি আমার পাশে আছে। এদিকে অ্যানা ম্যাক্সের কথা শুনে বুঝতে পারে যে ম্যাক্স হয়তো তাকে ভালোবাসার কথা বলতে চাইছে।
যদিও অ্যানা এতদিনে ম্যাক্সকে ক্ষমা করে দিয়েছে, তারপরও সে তার বোনের বয়ফ্রেন্ডের সাথে কোনো রিলেশনশিপে যেতে পারবে না। এজন্য সে ম্যাক্সকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে যদি ম্যাক্সের মনে অন্য কিছু থাকে তাহলে সেটা যেন সে মুছে ফেলে। এদিকে কেসি এবং তার টিমের এখন স্ট্যানের উপরেই নজর ছিল, তাই ম্যাক্স এবং অ্যানার দিকে তারা খুব একটা খেয়াল করে না। এখন কেসি স্ট্যানকে ব্যাংককে রাখার জন্য তার আরেকজন সঙ্গী ইনগ্রিডকে ব্যবহার করে, যার মাধ্যমে সে হাওয়ার্ডের কাছ থেকে সমস্ত কোড সম্পর্কে জেনে নিয়েছিল। ইনগ্রিড তখন স্ট্যানের সাথেও বন্ধুত্ব করে তার কাছে আসতে শুরু করে। এখানে প্ল্যান অনুযায়ী ইনগ্রিডের মা বাবা তাকে রেখে বিদেশ যাচ্ছিল, যেটা কিনা ছিল তাদের প্ল্যানেরই অংশ। আর স্ট্যান যখন এটা জানতে পারে তখন সে ইনগ্রিডের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলে যে সে তার খেয়াল রাখবে। স্ট্যান তখন ইনগ্রিডের সঙ্গে সেখানে ড্রিঙ্কস করে পার্টি করতে থাকে, আর ইনগ্রিড তাদের প্ল্যান মোতাবেক স্ট্যানেরও অনেক কাছাকাছি চলে আসে। এরপর সে স্ট্যানকে বলে যে সে এখানে যে কোম্পানিটি কিনতে চাইছে সেটা অনেক ভালো একটি কোম্পানি, তাই দেরি না করে সে যেন কোম্পানিটিকে কিনে ফেলে, কারণ দেরি হয়ে গেলে যে কেউ কোম্পানিটিকে কিনে নিতে পারে। তাই স্ট্যান তখন আর দেরি না করে আবারও সেই কোম্পানিটিতে চলে যায়। আর এখানে লুকাসও কোম্পানিটিকে কিনতে আসার অভিনয় করে, আর লুকাস এখানে স্ট্যানের সামনে ডবল ডবল দাম বলছিল, ফলে স্ট্যানকেও বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছিল। এভাবে লুকাস এবং সে দাম বাড়তে বাড়াতে কেসি যখন বুঝতে পারে যে স্ট্যান তার অর্থের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, তখন তারা তাদের প্ল্যান মোতাবেক এই দামে এই কোম্পানিটিকে বেচতে রাজি হয়ে যায়। তাই তারা স্ট্যানকে জিতিয়ে দেয়। এখন স্ট্যান যখনই কোম্পানি কেনার জন্য কাগজে সাইন করতেই যাবে, তখনই আবারও কেসের এআই সিস্টেমে সমস্যা দেখা দেয়। এতে কেসি অনেক ভয় পেয়ে যায়, কারণ এক্ষুনি স্ট্যান তাদেরকে টাকা ট্রান্সফার করতে যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত কিছু সময় পরেই দেখা যায় যে কেসিদের অ্যাকাউন্টে সমস্ত টাকা চলে আসছে, অর্থাৎ তাদের এই প্ল্যান সাকসেসফুল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই অ্যানা এবং ম্যাক্স যে বোমটি সেট করেছিল সেটা সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে পুরো বাংকারে একদম হইচই শুরু হয়ে যায়। সবাই ভয় পেয়ে জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটতে থাকে, এমনকি গার্ডরাও চেক করার জন্য বাংকারের ভেতরে চলে আসে। এদিকে সুযোগ পেয়ে ম্যাক্স এবং অ্যানা পেছনে থাকা এক্সিট গেটের মাধ্যমে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে স্ট্যান সে কোম্পানিটিকে কেনার পর অনেক রিল্যাক্সে তার প্রাইভেট জেট দিয়ে বাড়িতে ফিরছিল, কিন্তু এমন সময় সে একটি পোস্টারে ইনগ্রিডের মায়ের ছবি দেখতে পায়, যে কিনা আসলে ছিল থাইল্যান্ডের অনেক বড় একজন অ্যাক্ট্রেস। কিন্তু ইনগ্রিড তাকে বলেছিল যে তার মা বাবা দুজনেই বিজনেসম্যান। তবে স্ট্যান এখন সবকিছু রিয়েলাইজ করতে পারে, সে বুঝতে পারে তার সাথে স্ক্যাম করা হয়েছে। সে তখন দ্রুত ইনগ্রিডের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো চেক করতে থাকে, কিন্তু এখন ইনগ্রিডের প্রত্যেকটি অ্যাকাউন্টই ডিসেবল ছিল। স্ট্যান তখন এখানে আর একদমই সময় নষ্ট না করে সোজা সে আবারও সেই কোম্পানিতে চলে যায়। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে এই কোম্পানিতে তো এখন কেউই নেই। এসব দেখে স্ট্যান কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন দ্রুত হাওয়ার্ডকে ভিডিও কল দেয়। এরপর সে হাওয়ার্ডকে তাদের প্রাইভেট কিছু কথা জিজ্ঞাসা করে, যে তারা দুজন মিলে কোথায় ঘুরতে গিয়েছিল এবং কি কি করেছিল, আর সে কোন কলেজে লেখাপড়া করেছিল। কিন্তু হাওয়ার্ড এবার এখানে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। এতে করে কিছুক্ষণের মধ্যে স্ট্যান বুঝতে পারে যে সে আসলে এতদিন যাকে হাওয়ার্ড মনে করে কথা বলছিল সে আসলে হাওয়ার্ড নয়, বরং হাওয়ার্ডের একটি এআই ক্যারেক্টার, যেটা ব্যবহার করে স্ক্যামাররা তাকে নিঃস্ব করে দিয়েছে। এদিকে কেসি এবং তার টিমের প্রথম মিশন কমপ্লিট হয়ে গিয়েছিল। তারা হাওয়ার্ড এবং হাওয়ার্ডের সাথে তার বন্ধুরও টাকা নিয়ে নিয়েছিল। এখন এমনটা তারা আস্তে আস্তে প্রত্যেকটি সদস্যের সাথেই করবে, তাই তারা তাদের পরবর্তী প্ল্যানের জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে অ্যানা এবং ম্যাক্স ততক্ষণে সেফটি স্যুট পরে বাংকারের দরজার একদম সামনে চলে আসে। আর এখন তো তারা দুজন জানতেই পারবে যে পৃথিবী আসলে একদম ঠিক আছে, আর কেসি এবং তার টিম তাদের সাথে স্ক্যাম করেছে। তাই এবার নিশ্চয়ই তারা কেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এবং তারা সবাই তাদের স্বাভাবিক জীবন ফিরে পাবে। এসব ভাবতে ভাবতে ম্যাক্স আস্তে আস্তে করে সেখানকার দরজা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে সূর্যের নির্মল আলো তার চোখে মুখে এসে পড়ে। ম্যাক্স এখানে অনেক অবাক করা দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে থাকে, কারণ প্রায় অনেকদিন পর সে বাহিরের আলো দেখছে। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এটা ছিল এই সিরিজের সিজন 1-এর সম্পূর্ণ গল্প। সিরিজটির সিজন 2 এখনও রিলিজ হয়নি, তবে আশা করছি খুব শীঘ্রই আমরা সিজন 2 এর গল্পটিও দেখতে পাবো। তবে সিজন 1-এর পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।